কি রে সুমন, তুইও আজ বাড়ি ফিরছিস? যাক চল তাহলে দুইজনে একসঙ্গে বাড়িতে ঢোকা যাক। জানিস ওখানে সকলেই তো তোদের কথা জিজ্ঞাসা করছিল, ছেলে বৌমাকে কেন নিয়ে আসলে না, ছেলে বৌমাকে কেন নিয়ে আসলে না। ওহো, মাথাটা আমার পুরো খারাপই করে দিয়েছে। কি আর বলবো বলো তো, আমার তো যেতে মন চেয়েছিল, কিন্তু অফিসে কাজের জন্য তো দুদিন আমাকে বাইরে যেতে হলো, আর বাড়িতে ফাঁকা রেখে যাওয়া যায় না। হ্যাঁ সেটাই তো, আমিও তো ওটাই বললাম সকলকে। সুমন অফিসে কাজের জন্য বাইরে শহরে গিয়েছে, আর ওখানেই থাকতে হবে। বৌমা নিজের ছোট সন্তানকে নিয়ে ব্যস্ত, সে বিয়ে বাড়িতে যেতে চায় না, এই কথা বলেই সকলকে কাটিয়ে দিয়েছি। তারপর কমলিকা দেবী আর সুমন দুইজন বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই কমলিকা দেবী আর সুমন সোফাতে বসে। বসার সঙ্গে সঙ্গে সুমনের ছোট্ট সন্তান পিউ দোলাতে শুয়ে শুয়ে চিৎকার করে করে কেঁদে ওঠে। তখন কমলিকা দেবী বলে, আরে আরে, বাচ্চাটা এরকম ভাবে কাঁদছে কেন? ওহো, এই বৌমাটা যে কোথায় গেল কে জানে। বৌমা, ও বৌমা, দেখো পিউ কান্নাকাটি করছে, ওর মনে হয় খিদে পেয়েছে। কমলিকা দেবী বৌমা প্রিয়াকে ডাকাডাকি করছিল, কিন্তু প্রিয়া কোনো শব্দ না দিয়েই রুমের ভিতরে হাসাহাসির শব্দ আসছিল। হাসাহাসির শব্দ পেয়ে কমলিকা দেবী আর সুমন রুমের দরজা খুলে রুমের ভিতরে ঢুকে যায়। তারপর তারা দুইজনে মিলে চমকে ওঠে। কমলিকা দেবী আর সুমন দেখে যে প্রিয়া একটা অন্য ছেলের সঙ্গে বিছানায় শুয়ে রয়েছে। বৌমা, তুমি এইরকম নির্লজ্জ কি করে হতে পারো? তোমার স্বামী 2 দিন বাড়িতে ছিল না বলে তুমি এইরকম একটা অন্য পুরুষ মানুষের সঙ্গে শুয়ে থাকবে? ছি 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 ছি, তোমাকে আমার বৌমা বলতে ঘেন্না লাগছে। তুমি সামান্য এই ছোট্ট সন্তানটার মুখের দিকে তাকাতে পারলে না? প্রিয়া, আমি তোমাকে কিসের অভাব রেখেছিলাম বলো তো? কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? আমি তোমাকে কত ভালোবাসতাম, কিন্তু তুমি আজ আমাকে এরকম ভাবে ধোকা দিলে। এই যে সুমন, বোকা কোথাকার, একদম চুপ করে থাকো। আর এই যে বুড়ি, আপনি তো আমার সামনে একদমই কথা বলবেন না, এমন মনে হয় আপনার ঠোঁটটাকে সেলাই করে দিই। আর এই যে সুমন, বোকা বর কোথাকার, চুপচাপ মেরে নিজের সন্তানকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। তোমাদের দুইজনের কি মনে নেই তোমরা দুইজন মিলে এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছিলে? যেহেতু এই বাড়িটা এখন আমার নামে, তাই এখন এই বাড়ির মালকিন আমি যেটা বলবো সেটাই হবে। এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তোমরা। এইরকম ভাবেই অপমান করে প্রিয়া তাদের দুইজনকে বাড়ি থেকে বার করে দিতে চায়, কিন্তু সুমন তখন প্রিয়ার হাতে পায়ে ধরে এবং বাচ্চাটার মুখের দিকে তাকানোর জন্য অনুরোধ করে। কিন্তু প্রিয়া এতটাই নির্লজ্জ হয়ে পড়েছিল যে স্বামীর কোনো কথা এসে শুনেও শুনতে পাচ্ছিল না। তারপর কাঁদতে কাঁদতে সুমন আর বৃদ্ধ মা কমলিকা দেবী বাড়ি থেকে বার হয়ে যায়। কিছুটা পথ গিয়ে তারা দুইজনে মিলে আগের কথা চিন্তা ভাবনা করতে থাকে। যখন তারা প্রিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল, সাধারণ মধ্যবর্তী পরিবারের মেয়ে, সে ছিল মডার্ন, কিন্তু বাড়িতে ভালোভাবেই থাকতো। ধনী বাড়িতে বিয়ে হয়েছে বলে সে ভেবেছিল যে ধনী বাড়ির লোকেরাও সব মডার্ন হবে। শ্বশুর বাড়িতে এসে প্রথম দিনই প্রিয়া বলে, ওহো, এখানে কি গরম হচ্ছে। শুনুন, আচ্ছা এখন তো আমরা রুমের ভিতরে একারা রয়েছি, তুমি আর আমি, এখানে তো আর কেউ নেই, তাহলে আমি কি আমার শাড়িটা খুলে ফেলতে পারি? এত ভারী শাড়ি সবসময় কি আর পরে থাকা যায় বলো তো? নতুন বউয়ের মুখে এইরকম কথা শুনে সুমন একটু লজ্জা পায়, কিন্তু সুমনের হ্যাঁ না বলাতেই প্রিয়া আর অপেক্ষা করে না। সুমনের হ্যাঁ বলার আগে প্রিয়া শাড়িটা খুলে বিছানায় বসে পড়ে। তাকে দেখে সুমন অনেকটা লজ্জা বোধ করে। নতুন বউ প্রিয়া লজ্জা না পেয়ে সুমনকে বলে, ওহো সুমন, কখন থেকে অপেক্ষা করছি বলো তো? তুমি কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা করবে? আরে বাবা, তাড়াতাড়ি কাছে চলে এসো, আর হ্যাঁ, লাইটটা অফ করে এসো। প্রিয়ার কথাতে সুমন ভয়ে ভয়ে লাইটটা অফ করে দেয়। তারপর তারা সেদিনকে নিজেদের বিয়ের প্রথম দিন পালন করে। এইরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা প্রিয়া খুবই শর্ট ড্রেস পরে রেডি হয়। তাকে দেখে তার শাশুড়ি মা বলে, এ মা, বৌমা, তুমি একই ড্রেস পরে রয়েছো? নতুন বৌমা তুমি যদি এইরকম ড্রেস পরো তাহলে আমাদের আশেপাশের প্রতিবেশীরা সকলেই তো আমাদের ছোট বড় কথা বলবে, তখন কি সেটা শুনতে ভালো লাগবে বলো? দেখো, আমি জানি তুমি মডার্ন, কিন্তু এতটা মডার্ন হওয়া ঠিক নয়। ওহো, এখন আমি কার পাল্লায় পড়ে গেলাম? আমি তো ভেবেছিলাম ধনী লোকেরা হয়তো মডার্ন হয়, কিন্তু এই যে দেখছি মূর্খ কি মূর্খ, ধনী লোকেরা যে এইরকম মূর্খ হয় এটা তো জানতাম না। কি গো বৌমা, কি ভাবছো? তোমাকে আমি কি বললাম শুনতে পেয়েছো তো? এবার নাও, এক্ষুনি সকলে চলে আসবে তোমাকে দেখতে। তুমি তাড়াতাড়ি শাড়ি পরে মাথায় ঘোমটাটা দিয়ে নিচে এসো। এই বলে কমলিকা দেবী নিচে চলে আসে। তারপর প্রিয়া সুমনকে বলে, ওহো সুমন, তুমি তোমার মাকে কিছু বলতে পারো না নাকি? আমি তো এরকম মডার্ন ড্রেস পরি, আর আমার ইচ্ছে এরকম মডার্ন ড্রেস পরার। তুমি তোমার মাকে কিছু বলতে পারো না? তোমার মা আমাকে এই ড্রেসটা না পরার কথা বলে চলে গেল, কিন্তু এই ড্রেসটার মধ্যে খারাপ কি আছে বলো তো? প্রিয়া, তুমি তো নতুন বৌমা,
তাই তোমাকে মা এইসব ড্রেস পরার কথা বারণ করছে। তুমি যখন একটু পুরনো হয়ে যাবে তখন তুমি এইসব ড্রেস পরবে, কেমন? এখন চলো, লক্ষ্মী মেয়ের মতো শাড়ি পরে নিচে চলো। চলো চলো, সকল এসে গেছে মনে হচ্ছে। এই বলে সুমন নিচে চলে যায়। সুমনের কথা মতো প্রিয়াকে শাড়ি পরে এবং মাথায় ঘোমটা দিয়ে নিচে আসতে হয়। সকলে এক এক করে প্রিয়ার মুখ দেখছিল আর বলছিল, বাহ দিদি, তোমার বৌমাকে তো খুব সুন্দর দেখতে হয়েছে। খুঁজে খুঁজে তুমি একটা বৌমা নিয়ে এসেছো, সত্যি একদম লক্ষ্মী মেয়ে, কত সুন্দর দেখতে দেখো। হ্যাঁ অঞ্জলি, তুই একদম ঠিক বলেছিস। মা প্রিয়া, একটু মুখটা তোলো না, আর একটু ভালো করে তোমাকে দেখি। আরে না, তোমার মুখ দেখতে এলাম আর কোনো গিফট দেব না, এটা কি হয় বলো? সত্যি কত সুন্দর দেখতে তোমাকে। এইভাবেই সকলেই কমলিকা দেবীর নতুন বৌমা প্রিয়ার খুবই প্রশংসা করছিল। সেখানে অনেকজনের ভিড়ের কারণে প্রিয়াকে খুবই গরম হচ্ছিল। তখন প্রিয়া নিজের মনে মনে ভাবে, ওহো, এখানে এতজনের ভিড়ে আমার প্রচন্ড গরম হচ্ছে। আমি এই ভারী শাড়িটা পরে একদমই থাকতে পারছি না। না, আমি আর এই শাড়িটা পরে থাকতে পারছি না, শাড়িটা আগে খুলে দিতেই হবে। এই বলে প্রিয়া মাথার ওড়না এবং গায়ের শাড়িটা কিছুটা খুলে দেয়। সেটা দেখে পাড়া প্রতিবেশী সকলেই অবাক হয়ে যায় এবং তখন নীলজ্জ বৌমা বলে তাকে অপমান করতে থাকে। এ মা, ছি ছি ছি, পার্বতী, অঞ্জলি, দেখো দেখো, তোমরা এতক্ষণ ধরে কার প্রশংসা করছিলে দেখো, এ তো নীলজ্জ বৌমা গো। কমলিকা দিদি, এ তুমি কোন নীলজ্জ মেয়েকে ধরে নিয়ে এসেছো বলো তো? তোমাদের পরিবারে সম্মান রাখার মতো কোনো জ্ঞানই নেই যে, তোমাদের বাড়ির বৌমা হওয়ার কোনো যোগ্যই নেই এর মধ্যে। এ মা, সত্যি তো, ঠিকই তো বলেছো। এ কি কমলা দিদি, তোমার বৌমা কি নীলজ্জ মেয়ে? এইরকম মেয়ে তো আমরা আগে কখনোই দেখিনি। আচ্ছা, আমরা মানছি এখানে সকলে রয়েছে বলে অনেক গরম হচ্ছে, কেন আমাদেরই কি গরম হচ্ছে না? তা বলে আমরা কি নিজের শাড়িটা খুলে ফেলে দিয়েছি? ছি 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 ছি। এইরকম ভাবেই সকলেই কমলিকা দেবী এবং সুমনকে আর নতুন বৌমায় প্রিয়াকে সকলেই অপমান করছিল, কিন্তু প্রিয়ার তাতে কোনো কিছুই যায় আসে না। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন প্রিয়া সুমনকে বলে, সুমন, চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি, কতদিন একা সময় কাটানো হয়নি তোমার সঙ্গে, চলো না বলো। প্রিয়া, আমাকে ক্ষমা করবে, আসলে আমি কাজের জন্য 2 দিনের লেগে শহরে যাব, যেতেই হবে আমাকে। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, আর মাও 2 দিনের জন্য গ্রামে বিয়েতে যাবে, আমাদেরকে ফোন করে নিমন্ত্রণ করেছিল, তোমাকে বলতেই তো ভুলে গেছি। না, আমি কোনো বিয়ে বাড়িতে যেতে পারবো না, তুমি যেতে যাবে যাও, আর মাও যেতে যাবে যাক, আমি কোনো কারোর সঙ্গে বিয়ে বাড়িতে যাব না। প্রিয়ার মুখে এইরকম কথা তার শাশুড়ি মা শুনতে পেয়ে যায়। তখন শাশুড়ি মা কমলিকা দেবী সেখানে এসে বলে, আচ্ছা ঠিক আছে বৌমা, তোমাকে বিয়ে বাড়িতে যেতে হবে না। সুমন বাবা, তুই বৌমাকে যাচাযাচি করিস না, তুই তো বলছিস কাজের জন্য বাইরে যাবি। ঠিক আছে বৌমা, তুমি তাহলে একা থাকতে পারবে তো বাড়িতে? কেন থাকতে পারবো না? আর আমার কি কোনো কিছুর ভয় লাগে নাকি? আপনারা যেতে পারেন, আমার কোনো যায় আসে না। এইরকম ভাবেই প্রিয়ার আগেতে শাশুড়ি মা আর সুমনকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শাশুড়ি মা 2 দিনের জন্য বিয়ে বাড়িতে চলে যায়। তারপর সুমন কাজের প্রজেক্টের জন্য শহরে যায়। দেখতে দেখতেই 2 দিন কেটে যায়। 2 দিন পর সুমন ফোন করে প্রিয়াকে জানায়, হ্যালো প্রিয়া, বলছি আমার যেতে হয়তো আরো কিছুদিন লেট হতে পারে, এখানে আমি আরো একটা কাজে আটকে পড়েছি, তুমি বাড়িতে সাবধানে থাকো, কেমন? এই বলে সুমন ফোন রেখে দেয়। সুমন ফোন রেখে দেবার পরে সুমনের মা কমলিকা দেবীও প্রিয়া বৌমাকে ফোন করে, আর সেও আসতে পারবে না বলে জানিয়ে দেয়। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন হঠাৎ করে প্রিয়ার এক বান্ধবী কবিতা প্রিয়াকে ফোন করে বলে, হ্যালো প্রিয়া, কি রে, বিয়ে হয়ে যাবার পরে তো তুই তো আমাকে ভুলেই গেছিস, আর কোনো খবরই পাই না তোর, একবার ফোনটাও করতে মন চায় না বল। আচ্ছা শোন না, তোর তো মনে আছে কালকে আমাদের বার্থডে, তোকে কিন্তু আসতেই হবে। আমার আরো নতুন নতুন বন্ধু বান্ধবরা আসবে, আর তোকেও আসতে হবে। আমরা বাড়ির অ্যাড্রেসটা তোকে পাঠিয়ে দেব, মানে আমি শ্বশুর বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, মনে তো সবই আছে, কিন্তু কি আর করব বল, এই সংসারের জ্বালাই তো আর কোথায় বার হওয়া যায় না। শাশুড়ি মা স্বামী সকলকে তো সামলাতে হচ্ছে। উফ, বাপরে বাপ, মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু দেখ কতদিন আর এইরকম ভাবে থাকবি বলতো? তুই যতদিন এইরকম ভাবে থাকবি ততদিন তোর শাশুড়ি মা, তোর স্বামী তোকে এরকম ভাবে চাপেতে রেখে দেবে। শোন, একটু তুইও গলা জোর করে কথা বলতে শেখ, আর হ্যাঁ, ওদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নে, না হলে এরকম ভাবেই বন্দি হয়ে থেকে যাবি।
হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। ওকে বাই। এই বলে প্রিয়া ফোন রেখে দেয়। প্রিয়া বান্ধবীর বার্থডে পার্টিতে যাবে বলে পরের দিনকেই একদম সাজুগুজু করে রেডি হয়ে যায়। বান্ধবীর বাড়িতে গিয়ে সেখানে বান্ধবীর অনেকে বন্ধু বান্ধবরা ছিল। প্রিয়ার সঙ্গে বিকি নামের এক ছেলের পরিচয় হয়। সেখান থেকে বিকি আর প্রিয়ার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একে অপরের নাম্বারও নিয়ে নেয়। বাড়িতে এসে প্রিয়া সবসময় বিকির সঙ্গে কথা বলতো। যখন শাশুড়ি মা সুমন ফোন করত তখনই প্রিয়াকে ব্যস্ত পেত, আর তাদের ফোনটাও তুলতো না। বিকির সাথে এতই ব্যস্ত হয়ে থাকতো যে তাদের কথা সে ভুলেই গিয়েছিল। একদিন প্রিয়া বিকিকে তার বাড়িতে ডাকে, আর এইরকম ভাবেই তারা একে অপরের আরো কাছে চলে আসে। কিছুদিন পর কমলিকা দেবী আর সুমন বাড়িতে ফিরে আসে। তখন সুমনকে আর শাশুড়ি মাকে প্রিয়া খুশির খবর দেয়। প্রিয়া চালাকি করে সুমনকে বলে, সুমন, আমি তোমাকে এত বড় খুশির খবর জানালাম, আর তুমি আমাকে কিছু গিফট দেবে না? প্রিয়ার মুখে এই কথা শুনে সুমন নিজের বাড়িটা তার নামে লিখে দেয়। দেখতে দেখতে 8 মাস কেটে যায়। তারপর প্রিয়া ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু প্রিয়া আর বিকির ঘনিষ্ঠতা আরো বেড়েই চলেছিল। এইসব কিছুই জানতো না কমলিকা দেবী আর সুমন। একদিন আবারও একটা বিয়ের নেমন্তন্ন বাড়িতে 2 দিনের জন্য যায়, আর তখন সুমনও বাড়িতে ছিল না। তারপর তারা বাড়িতে এসে ওই রকম অবস্থায় দেখতে পায়। অন্য একটা ছেলের সঙ্গে দেখে সুমন যখন প্রিয়াকে ওই রকম কথা বলে তখন প্রিয়া তাদেরকে বাড়ি থেকে বার করে দেয়। প্রিয়ার বয়ফ্রেন্ড বিকি সুমনের বাড়িটা নিজের নামে লিখে নিয়ে প্রিয়াকে বাড়ি থেকে বার করে দেয়। তখন প্রিয়া তার নিজের ভুলটা বুঝতে পারে এবং সুমনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। তারপর সুমনের ভালো মন হওয়ার কারণে সুমন তাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে সে আর ওই রকম করতো না। নিজের স্বামীর সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। হে ঈশ্বর, তুমি আমাদের এইরকম কেন দিন দেখাচ্ছ বলো তো? আমাদের এত সুন্দর বাড়ি ছিল, আর সেই বাড়ি থেকে আমাদের এখন বার করে দিল। সুন্দর বাড়ি থেকেই ক্যাচরা আবর্জনাতে থাকতে হচ্ছে আমাদের। তুমি কবে যে আমাদের আবারও দিনটা ঠিক করবে কি জানি। মা, খুব জোরে খিদে পেয়েছে, কি রান্না করি বলো তো? আর এখানে আমি কিভাবে রান্না করব? কি রে মনোজ, এখন কি করব আমরা? আমাদের কারোর কাছেই তো টাকা পয়সা নেই। এখন আমাদের এই আবর্জনাতে একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মনোজ, তুই বরং কিছু টাকা কারো থেকে ধার নিয়ে কিছু রেশনপত্র কিনে নিয়ে আয়, না হলে যে আমরা শুকিয়ে মারা যাব। হে ঈশ্বর, আজ আমাদের এরকম একটা দিন দেখতে হবে আমি তো কখনই ভাবিনি। আমি রিটা হয়ে বসে গেলাম, কোনো পেনশনের টাকাও পাচ্ছি না। কোথায় কি জমা দিতে হবে সেগুলোও তো জানি না। আমার ছেলেটাও একটাও কাজ পাচ্ছে না, কি জানি কি হবে। বাবা, মা, দাদা, তোমরা অত চিন্তা ভাবনা করো না, যা হবে দেখা যাবে। আর ঈশ্বর তো সকলের মঙ্গলের জন্য সবকিছু করে। হয়তো কিছু একটা ভালো বুঝেছে, তাই জন্যই করছে। দাদা, তুমি দেখো কারোর কাছে কিছু টাকা হয় কি, সেটা দিয়ে তুমি কিছু কিনে নিয়ে আসো। আর আমি এখানেই এই আবর্জনার মধ্যে দেখছি এই পেপার আবর্জনাগুলোকে জ্বালিয়ে রান্না করা যায় কি। আসলে তাদের কি এমন হয়েছিল? মোনালিসা দেবীরা কেনই ঘর ছাড়া হয়েছিল? তাদের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যে তাদের নিজেদের বাড়ি ছেড়ে দিতে হলো? এখন তারা আবর্জনার মধ্যে কেন এসে পড়লো? চলুন তাহলে বিস্তারিত ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। মোনালিসা দেবী তার স্বামী কমলেশ বাবু আর একমাত্র ছেলে মনোজ আর একমাত্র মেয়ে মৌমিতাকে নিয়ে নীলগঞ্জে বসবাস করে। কমলেশ বাবু একটা চিপস ফ্যাক্টরিতে কাজে যেত। সেখানে যে কদিন চাকরি ছিল সে কদিনই ভালোভাবে কাজ করে টাকা পয়সা ইনকাম করত, আর সংসার খুব ভালোভাবে চলে যেত। বয়স বাড়ার সাথে সাথে কমলেশ বাবু রিটায়ার হয়ে যায়। এখন কমলেশ বাবু বাড়িতেই বসে থাকে। একমাত্র মেয়ে মৌমিতার বিয়ের বয়স হয়ে গেছিল। মৌমিতার বিয়ের চিন্তা ভাবনা করে করে কমলেশ বাবু আরো দিনের পর দিন জড়ো হয়ে যেতে থাকে। এদিকে একমাত্র ছেলে মনোজ কোনো চাকরি না পাওয়াতে সে দিনমজুরের কাজ করে বাড়িতে কিছু টাকা নিয়ে আসতো। মা, এই নাও, আজ এইটুকু রোজগার হয়েছে। যা রোজগার হয়েছে আমি সেইটুকু তোমার হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ রে বাবা, তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে। আমি জানি তুই সব টাকা আমার হাতেই তুলে দিস, আর তাছাড়া তুই কেনই বা আমার থেকে লোকাতে যাবি। আচ্ছা চল, এসব কথা বাদ দে, আমি তোর জন্য রান্না করে রেখেছি, খেয়ে নিবি চল। এই বলে মোনালিসা দেবী মনোজকে খাবার দেয়। যেমন হোক করে তাদের দিন খুব ভালোভাবে চলে যাচ্ছিল।
একদিন মৌমিতা সন্ধেবেলা বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে সে রাস্তার পাশে একটা ফুচকাওয়ালাকে দেখতে পায়। ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে মৌমিতা ফুচকাওয়ালার কাছে গিয়ে ফুচকা খেতে থাকে। তারপর সে হঠাৎ করে মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। সেখানটা ছিল বেশ ফাঁকা জায়গায় এবং রাত হয়ে যাবার ফলে সেখানে কেউই ছিল না। এদিকে মৌমিতার বাড়িতে না ফেরার কারণে মোনালিসা দেবী, মনোজ এবং কমলেশ বাবুর চিন্তায় পড়ে যায়। রাত প্রায় 2টো বাজতেই হঠাৎ করে মনোজের ফোনে ফোন আসে। ফোনের ওপার থেকে বলে, হ্যালো, আমরা তোর বোনকে ধরে নিয়ে এসেছি। যদি ভালোই ভালোই তোর বোনকে নিয়ে যেতে চাস তাহলে আমাদের হাতে 1 কোটি টাকা তুলে দিতে হবে। আর হ্যাঁ, যদি চালাকি করার চেষ্টা করিস বা যদি পুলিশকে জানাস তাহলে কিন্তু তোর বোনকে আর জীবনে দেখতে পাবি না। হ্যালো হ্যালো, কে আপনারা? কোথায় থেকে বলছেন? আর আমার বোনকে আপনারা চিনলেন কিভাবে? আমরা আপনাদের কি ক্ষতি করেছি? আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করছেন? আচ্ছা আচ্ছা, টাকাটা কোথায় নিয়ে যেতে হবে সেটা বলুন, আমি ঘরবাড়ি বিক্রি করে আপনাদের জন্য টাকা নিয়ে যাব। মনোজের কথা শুনে কিডন্যাপার তাকে একটা ঠিকানা দিয়ে দেয়। তারপর টুকুস করে ফোনটা কেটে দেয়। কিডন্যাপারের কথা শুনে মোনালিসা দেবী, মনোজ এবং কমলেশ বাবু কান্নাকাটি করতে থাকে। তখন মোনালিসা দেবী বলে, মনোজ বাবা, তুই আমার মেয়েকে ফিরিয়ে দে, ফিরিয়ে নিয়ে আয়, যেখান থেকে হোক ফিরিয়ে নিয়ে আয়। আমি কিছু জানি না, বাড়ি ঘর যা আছে সব বিক্রি করে দিয়ে আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়, আমার একমাত্র মেয়ে। তাদের চোখের ঘুম উড়ে যায়। জেগে জেগেই সকাল হয়ে যায়। সকালবেলা মনোজ তাড়াহুড়ো করে বাড়িটা বিক্রি করে দেয় আর যেমন হোক করে 1 লাখ টাকা জোগাড় করে ফেলে। তারপর সে রাত্রেবেলা কিডন্যাপার যেই ঠিকানা বলে দেয় সেই ঠিকানায় চলে যায় টাকা নিয়ে। তারা মনোজের বোন মৌমিতাকে রাস্তার ধারে ফেলে দিয়ে চলে আসে। তারপর মনোজ তার বোনকে তুলে মা বাবার কাছে নিয়ে যায়। তখন তাদের আর থাকার মতো কোনো জায়গা ছিল না, তাই তারা একটা ক্যাচরা ফেলার জায়গা দেখতে পায়। সেই জায়গাটাতেই পুরোটা ক্যাচরা ভর্তি ছিল। মোনালিসা দেবী বলে, মনোজ বাবা, আমাদের হাতে তো আর ঘর বাড়ি টাকা পয়সা কিছুই নেই, তাই আমাদের এখানেই থাকতে হবে যেমন হোক করে মাথা গুঁজে। একটা ঘরের ছাউনি দিয়ে ছোট করে ঘর বানিয়ে থাকতে হবে। তুই এক কাজ কর, এই ক্যাচড়াগুলোকে পরিষ্কার করে ফেল, আর তোর সাথে সাথে আমরা সকলেই পরিষ্কার করে ফেলি, এখানেই থাকা হবে। সেদিনের পর থেকে মোনালিসা দেবীরা ক্যাচরা আবর্জনার মধ্যে কুড়ে ঘরের ছাউনিতে বসবাস করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন মনোজ যখন কাজে যাচ্ছিল তখন হঠাৎ করে তার সামনে একটা গাড়ি চলে আসে। গাড়ির ভিতরে পূজা নামের এক মেয়ে ছিল। মেয়েটাকে দেখতে ছিল খুবই সুন্দর, আর তাকে দেখেই মনে হচ্ছিল যে সে খুবই ধনী। অ্যাক্সিডেন্ট হতে হতে মনোজ বেঁচে যায়। গাড়ি থেকে পূজা বার হয়ে মনোজের কাছে গিয়ে বলে, আরে আরে আরে, আপনি হঠাৎ করে এরকম ভাবে সামনে চলে আসলেন, আমি সত্যি বুঝতে পারিনি। যাই হোক, আপনার কোথায় লাগেনি তো? কোথায় লেগেছেন বলুন, চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না না, আমার কোথায় লাগেনি, আমি একদম ঠিক আছি, আপনাকে চিন্তা করতে হবে না। সত্যি আপনি অনেক ভালো। আপনার জায়গায় যদি অন্য মানুষ হতো তাহলে না লাগলেও বলতো লেগেছে, আর আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিত। আপনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় খুবই কম দেখা যায়। আমার নাম পূজা, আমি পাশের গ্রামেই থাকি। আর আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? আর এদিকে কি দরকার এসেছিলেন? পূজার কথার উত্তর মনোজ এক এক করে দিতে থাকে। এইরকম ভাবেই দেখতে দেখতে মনোজ তার দুঃখের ঘটনা সবটাই পূজাকে শোনায়। মনোজের দুঃখের কাহিনী শুনে পূজা অনেক কষ্ট পায়। তখন পূজা তার ম্যানি ব্যাগ থেকে কিছু টাকা বার করে মনোজকে দেয়। সেটা মনোজ না নিতে চাইলেও তাকে জোর জবরদস্তি করে বাধ্য করে নিতে হয়। পূজা ধনী হওয়ার সত্ত্বেও তার মনে অত অহংকার ছিল না। এটা দেখে মনোজেরও খুব ভালো লাগে। কথাবার্তা বলার পর তারা দুইজন দুইজনের বাড়ির দিকে চলে যায়। সেই টাকা নিয়ে মনোজ বাড়িতে কিছু কিনে নিয়ে যায়। সেদিন তারা পেট ভরে মন ভরে খাবার দাবার খায়। এইরকম ভাবে পূজা আর মনোজ একে অপরের সঙ্গে রোজের রোজ দেখা করতে থাকে। একদিন পূজা হঠাৎ করেই মনোজকে বলে, মনোজ, তোমার সঙ্গে কথা আছে, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমি বুঝতে পারছি না বলাটা ঠিক হবে কি, কিন্তু এটাই সত্যি, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। তোমাকে ছাড়া যেন এক মুহূর্তে আমার আর ভালো লাগছে না। আমি তোমাকেই বিয়ে করে সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই। পূজা, এ তুমি কি বলছো? এটা তো অসম্ভব। তুমি তো আমাদের পরিস্থিতির ব্যাপারে সবই জানো। আমরা আবুজানেতে থাকি, মা ওখান থেকে ক্যাচড়াগুলো বিক্রি করে যা টাকা পাই তাতে সংসারে লেগে যায়, আর আমি ছোটখাটো কাজ করে সংসার চালাই। তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে না, তোমাদের বাড়ি তো অনেক বড়।
মনোজ, আমার বাবা যদি শোনে আমি একটা আবর্জনাওয়ালির ছেলেকে বিয়ে করেছি তাহলে হয়তো উনি অনেক রেগে যাবেন, কারণ আমার বাবা অনেক ধনী। বাবা চায় আমি ধনী পরিবারের ছেলেকেই বিয়ে করি, কিন্তু আমি সেটা চাই না। আমি তোমার মতোই ছেলেকে বিয়ে করতে চাই। আর হ্যাঁ, আমি এটাও জানি বাবা আমাদের বিয়েতে কখনোই রাজি হবে না, তাই তুমি আমাকে আজকেই বিয়ে করে নাও আর নিয়ে চলো তোমার বাড়িতে। পূজার এইরকম কথাতেই মনোজ তাকে মন্দিরে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। মনোজের সাথে পূজাকে দেখে মনোজের মা বাবা এবং মৌমিতা সকলেই চমকে ওঠে। তারপর মোনালিসা দেবী বলে, মনোজ বাবা, তুই কাকে নিয়ে এসেছিস? দেখেই তো মনে হচ্ছে অনেক ধনী পরিবারের মেয়ে, কারণ এত সুন্দর জামা, জুতো, গলায় সোনার কানের দুল পরে রয়েছে। কিন্তু এত ধনী পরিবারের মেয়ে আমাদের বাড়িতে কি করছে? মা, আপনি আমাকে ধনী বলে ছোট করবেন না। আমি আর ধনী পরিবারের মেয়ে নয়, আমি আজ থেকে আপনার এই ছোট্ট গরিব বাড়ির বৌমা। আর হ্যাঁ মা, আপনারা চিন্তা করবেন না, আমি জানি আমার বাবা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। মোনালিসা দেবী আর দাঁড়িয়ে না থেকে নতুন বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পূজার বাবা পূজাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় আসে। পূজাকে কয়েকদিন দেখতে না পাওয়ার কারণে পূজার মা বাবা খুবই হতাশ হয়ে পড়ে বলে, পূজা মা, আমরা তোকে কতদিন হলো দেখতে পাইনি। তুই আমাদের থেকে পালিয়ে চলে এসেছিস। ঠিক আছে, তুই যদি এই ছেলেটার সাথে সুখে শান্তিতে থাকিস তাহলে এই ছেলেটার সঙ্গেই থাকবি, আমরা তোদের কিছুই বলবো না। কিন্তু মোনালিসা দিদি, আমি তোমাদের হাত জোর করে বলছি, এখানে আর থাকবেন না। আমি তোমাদের নতুন বাড়ি বানিয়ে দেব, তোমরা ওখানেই থাকবে আমার মেয়েকে নিয়ে। পূজার মায়ের এই কথা শুনে তারা সকলেই খুব খুশি হয়ে যায়, আর মনোজও অনেক খুশি হয়। পূজার মা তাদেরকে একটা বড় নতুন বাড়ি দেয় এবং সেদিনের পর থেকে তারা সকলেই মিলে সেই নতুন বাড়িতে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।